কঠিন সময় পার করছে দেশ, বললেন প্রধান উপদেষ্টা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সন্নিবেশে প্রণয়ন হচ্ছে পাঠ্য বই। থাকছে জিয়ার স্বাধীনতা ঘোষণা সহ জুলাই অভ্যুত্থানের কীর্তিগাথা। জুলাই গণহত্যা মামলায় আমু কামরুলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ। 18 ডিসেম্বর প্রতিবেদন সহ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। এবং তাইজুল ঘূর্ণিতে দীর্ঘ 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়। ম্যাচ সেরা তাইজুল, সিরিজ সেরা তাসকিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আর এতক্ষণ ছিলাম আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দিয়ে একথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে, বাংলাদেশের ব্যতিক্রম নয়। অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, শান্তিরক্ষা মিশন সহ বিভিন্ন কাজের জন্য তাদের ভূমিকা রয়েছে। Commitment to safeguarding our nation has been exemplary. Bangladesh Armed Forces symbolizes resilience, patriotism, and steadfast dedication to peace. Your continuous efforts during national crises like disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. In addition, your contributions to global peace to the United Nations is internationally acclaimed. এদিকে বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক করবেন সব ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গেও। জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবেন তিনি। এছাড়া বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রফেসর ইউনূস। এর আগে গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ জন্মের ইতিহাসে যার যা ভূমিকা তা সন্নিবেশিত করাই হচ্ছে নতুন পাঠ্য বই। উঠে আসবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার বিষয়টি। যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান আর দেয়ালে আঁকা বিভিন্ন গ্রাফিতি। তবে বাদ যাবে বইয়ের প্রচ্ছেদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তি। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষাবিদরা বলেন, এতদিন দেশের সঠিক ইতিহাস পাঠ্য বইয়ে আসেনি। পাঠ্য বই ও শিক্ষাক্রম নিয়ে নাসির উদ্দিনের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা পায় 53 বছর আগে। এর জন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত 1952 ভাষা আন্দোলন। এর পাশাপাশি মুক্তিযুদ্ধ এবং এর পরের নানা ইতিহাস জড়িয়ে আছে বাংলাদেশের বাঁকে বাঁকে। যদিও পাঠ্য বইয়ে গ্রহণযোগ্য কিংবা সবার মতামত ভিত্তিক ইতিহাস কখনোই উঠে আসেনি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের টানা 15.5 বছরের শাসন আমলের অবসানের পর রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রের মতো পাঠ্য বইয়ে আসছে পরিবর্তন। পাল্টে যাবে ইতিহাসের নানা দিক। একান্ত সাক্ষাৎকারে এনসিটিভি চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান বলেন, বাংলাদেশ জন্মের ইতিহাসে যার যা অবদান তা লিপিবদ্ধ হবে। পূর্ব বাংলার জনগোষ্ঠীর জন্য তারা যা করেছেন, সেটা তো অবিস্মরণীয়। স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছেন 26শে মার্চ এবং পরবর্তীতে 27শে মার্চও, এগুলো অন রেকর্ড, যেগুলো যে তার জন্য এটার জন্য তিনি কৃতিত্ব পেতে পারেন। ইতিহাসের এই অংশগুলো যেভাবে যতটুকু ঘটেছে আমরা সেভাবেই তুলে ধরার চেষ্টা করছি।
পাঠ্য বই থেকে বাদ যাচ্ছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অতিরঞ্জিত চিত্র। প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তিও থাকবে না। বইয়ের ব্যাক কভারে নেত্রীর ছবি, তার বাণী, তার বক্তব্য, বইয়ের কিনারে দেখা যাবে যে তার রাজনৈতিক সাফল্যের কাহিনী, এগুলো কিন্তু শিক্ষার্থীদেরকে বিরক্ত করে। বইয়ে থাকবে ২৪-এর গণ অভ্যুত্থান গল্প। এছাড়া ৫ আগস্ট পরবর্তী সময়ে দেয়ালে আঁকা নানা উজ্জীবনী গ্রাফিতিও স্থান পাবে। জুলাইয়ের অভ্যুত্থানের পরেও তাদের স্বপ্নের কথাও পরবর্তীতে তারা এঁকেছে। এই যে স্বপ্নের কথাগুলি এঁকেছে, তারা কি দেশ দেখতে চায়, এই দিকগুলো আমরা বিবেচনা করে বাছাই করে কিছু গ্রাফিতি আমরা সেখানে দিয়েছি। শিক্ষাবিদরা বলেন, পাঠ্য বইয়ে সঠিক ইতিহাস ছাড়া একটি জাতি অন্ধকারে নিমজ্জিত থাকে। অতীতে বারবারই এমন ঘটনা হয়েছে। এখানে একক দলের যে মুক্তিযুদ্ধের অবদান সেটাকে প্রতিহত করা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধে যে আরও অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, ব্যক্তিত্ব এবং সরকার ব্যবস্থাপনা ছিল, সেই জায়গাগুলো আসলে বড় করে ফোকাসড হয়নি। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এমন বিষয় পাঠ্য বই থেকে বাদ দেয়া উচিত বলেও মত দেন বিশেষজ্ঞরা। আকাঙ্ক্ষাকে লালন করে আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় আনতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রতিবেদন সহ 18 ডিসেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেওয়া হয়। এর আগে সকাল 10:15টায় দুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 17 অক্টোবর জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর দিন দুটি আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ তালিকায় তাদের নাম রয়েছে। গত 6 নভেম্বর রাজধানীর ধানমন্ডি থেকে আমু এবং 18 নভেম্বর উত্তরা থেকে কামরুলকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী কাজী পাপ্পু। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। পাপ্পু, আজ তো ট্রাইব্যুনালে আমু এবং কামরুলকে নিয়ে যাওয়া হচ্ছে, হাজির করা হচ্ছে। আসলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি কি আছে জানাবেন? বললেন আসলে 2010 সালে এই তাদের হাত ধরেই কিন্তু এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল এবং সেই ট্রাইব্যুনালে আজকে বিচার কাজ চলছে। এই কামরুল, অ্যাডভোকেট কামরুল, সেই সময় তিনি কিন্তু আইন প্রতিমন্ত্রীও ছিলেন যখন এই ট্রাইব্যুনালটা গঠিত হয়। তাকে আজকে আদালতে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের আরেকজন প্রেসিডিয়াম সদস্য, সিনিয়র এমপি আমির হোসেন আমুকেও ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে এবং তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাটি হয়েছিল সেই মামলায় গ্রেফতার দেখে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয় এবং 18 তারিখের ভিতরে তাদের সহ তদন্ত করে শেষ করে তাদের সেই তদন্ত জমা দিতে বলেছে এবং ওই দিন কিন্তু তাদেরকেও আবার আদালতে এই ট্রাইব্যুনালে হাজির করতে হবে এবং এই পর্যন্ত 25 জনকে, আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, সাবেক সচিব, বিচারপতি সহ মোট 25 জনকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যেখানে আমরা জানি যে প্রায় 46 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে, যেখানে 1 নম্বর আসামি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও অনেকে। এই বিষয়ে পাবলিক যে প্রসিকিউটর ছিলেন গাজী এম.এইচ তামিম, তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে যারা আসলে গ্রেফতার হয়নি তাদের প্রক্রিয়াটা কি অবস্থায় রয়েছে। তখন তিনি একটা কথা বলেছেন যে যারা গ্রেফতার হয়নি তাদের এটা একটা আইন শৃঙ্খলা বাহিনীকে তারা আরও নির্দেশ দিচ্ছে যে যত দ্রুত এই আসামিদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য যা যা করা দরকার সেই পদক্ষেপকে সরকারকেই নিতে হবে এবং সরকারের প্রতি তারা মানে একটা আবেদন জানিয়েছে যে তারা যাতে খুব দ্রুত এইদেরকে গ্রেফতার করা হয়। এবং পাশাপাশি আজকে কিন্তু যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকেও কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, যাকে এর আগে আমরা তাকে আরেকটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার পর আজকে তাকে আদালতে হাজির করা হয়েছে। যাত্রাবাড়িতে তানিম নামে একজন ছেলেকে হত্যা করেছিল গুলি করে, সেই গুলি করে হত্যার দায়ে তাকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাকেও কিন্তু ট্রাইব্যুনাল
কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং 12ই ডিসেম্বর তাকে আবার ট্রাইব্যুনালে হাজির করতে বলেছেন তার তদন্ত শেষ করে। তো সব কিছু মিলে ট্রাইব্যুনালে আজকে যে বিচারটি ছিল যে তামিম, যে প্রসিকিউটর তামিম, তিনি কিন্তু আজকে বলেছেন যে তাদের যে কামরুলকে আসলে যে কারণে আনা হয়েছিল, যে কামরুলের নির্দেশে তার যে আসন ঢাকা 2 আসন, আপনারা জানেন যে ঢাকা 2 আসনের তিনি এমপি ছিলেন, সেই ঢাকা 2 আসনের তার নির্দেশে এই গত জুলাই আগস্ট গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ এবং তার ক্যাডাররা। এবং আমির হোসেন আমুর নামে যে তারা এলিগেশন নিয়েছেন সেটা হলো যে 19 জুলাই যে একটি বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কারফিউ জারির নির্দেশ ছিল এবং কারফিউ থেকে গুলি করার নির্দেশ দিয়েছে। সেই গুলি করার নির্দেশের অন্যতম একজন ছিলেন এই আমির হোসেন আবু। তো সোনিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। পাপু, ধন্যবাদ আপনাকে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কারাগার থেকে পালানো 700 বন্দী এখনো গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। রাজধানী কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 70 পলাতক বন্দী সহ সবাইকে গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। 2200-এর অধিক বন্দী আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল। পুনরায় গ্রেফতার হয়েছেন 1500-র মতো, এবং 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছে। ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না। তা আমাদের যে ডিফাইন অনুসারে শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন, জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড বিভিন্ন ভাবে 174 জনের মতো। গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 10 বছর ধরে নষ্ট এমআরআই মেশিন। সিটি স্ক্যান মেশিনটিতে চলে না 4 বছর ধরে। বন্ধ রয়েছে এক্স-রে বিভাগও। এমন বাস্তবতায় চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা। হাসপাতাল কর্তৃপক্ষ বছরের পর বছর আশ্বাস দিলেও মেলেনি কোনো সমাধান। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। 10 বছর ধরে নষ্ট গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এমআরআই। কোটি টাকা মূল্যের এসব যন্ত্রপাতি দিনের পর দিন অকেজো হয়ে পড়ে থাকলেও মেশিনগুলো চালুর তেমন কোনো উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। ফিল্ম না থাকার অজুহাতে দীর্ঘদিন বন্ধ আছে এক্স-রে মেশিন। রেডিওলজি, আলট্রাসোনোগ্রাম ও ইসিজি ছাড়া সরকারি সুবিধায় মেলে না আর কোনো পরীক্ষা, যে কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন সরকারি হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসা গোপালগঞ্জের 5 উপজেলা সহ আশেপাশের জেলার কয়েক হাজার মানুষ। এ কারণে সুযোগ নিচ্ছেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালালরা। এই কাগজটা নিয়ে আমার কাছ থেকে নিয়ে গেছে, নিয়ে বলতেছে যে এখানে এই আলট্রাসাউন্ড হবে না, সিবিসি হবে না। সরকারি খরচ তো কম আর বাইরের খরচ তো অনেক বেশি। এখন গরিব মানুষ আমরা তো সরকারি হাসপাতালে আসছে ট্রিটমেন্টের জন্য। বেশিরভাগই পরীক্ষাগুলো আমাদের বাইরে থেকে করাতে হয়, এবং এই পরীক্ষাগুলো অনেক চড়া মূল্যে। হাসপাতালে যদি এক্সরে না করে আমরা গরিব মানুষ, তাহলে বাইরে তো বেশি টাকা লাগে। এই পরীক্ষা নিতে যে আলট্রাসাউন্ড, এক্সরে, তারপরে সিটি স্ক্যান সবই বাইরে থেকে করা লাগে। এমআরআই, সিটি স্ক্যান সহ অনেক মেশিন বন্ধ থাকায় অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করাচ্ছেন রোগীরা। এমনটা বললেন মেডিকেল টেকনোলজিস্ট। ওই সিটি স্ক্যান হচ্ছে না, এমআরআই নষ্ট, এই এক্সরে ফিল্মের সংকট, ইকো তো মেশিন অনেক আগেই নষ্ট হয়ে গেছে। সমস্যার কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস বললেন, সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত আছে। এমআরআই মেশিন তো 10 বছর আগে নষ্ট, ওটার খবর যেহেতু এবার টেন্ডার প্রক্রিয়া একটু দেরি হয়েছে, ফিল্ম আমাদের একেবারে নেই তা নয়, আমরা ভেরি ইমার্জেন্সি দিয়ে সেটা আমরা এখনো। বিষয়টি গুরুত্ব দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা সেবাগ্রহীতাদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। সৌন্দর্য বর্ধনের জন্য 14টি পুকুর খনন ও সংস্কার করছে রাজশাহী সিটি কর্পোরেশন। পুকুর সংরক্ষণে প্রায় 60 কোটি টাকা ব্যয়ে জলাশয়গুলোর চারপাশে সবুজায়ন না করে মোড়ানো হয়েছে কংক্রিটের আবরণে, যদিও কোনোটির মালিক সিটি কর্পোরেশনের নয়। বিপুল অর্থ খরচ করলেও কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়নি, কেবল চিঠি দিয়ে দায় সেরেছে নগর সংস্থাটি। সানিউল আলম রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। রাজশাহী নগরীতে বড় বড় পুকুর ছিল শহরটির ঐতিহ্য। সংস্কারের নামে সেই পুকুরের চারপাশ ভরাট করে বিনোদন পার্ক বানিয়েছে সিটি কর্পোরেশন। বিশাল আয়তনের পুকুরগুলো হারিয়েছে তার অতীতের আকার। 3 দশক আগে রাজশাহী নগরীতে 2500 পুকুর থাকলেও এখন রয়েছে 5 শতাধিক।
বক্ষব্যাধি হাসপাতালে 2টি পুকুরই শুধু নয়, নগরীর প্রায় 9টি পুকুর সংস্কার করছে সিটি কর্পোরেশন। সংস্কারের নামে পুকুরগুলো ছোট হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এই প্রাচীর বড় বড় আমাদের পুকুর ছিল, ঠিকাদারেরা কাজ করতে লাগলো, তখন পুকুরটা আমাদের ছোট করে দিল। পুকুরটা বড় ছিল, তো সংস্কারের জন্য এটা এখন ছোট করে দেওয়া হলো। আমাদের এই পুকুরগুলো সংস্কার হবে, সেই জন্য আগামী অর্থ বছরে এই পুকুরগুলো যেন আমরা লিজ না দিই, সেই জন্য ওনারা অনুরোধ জানাইছে। বিশালাকার পুকুর ছোট হয়েছে স্বীকার করে সিটি কর্পোরেশন বলছে, আগের মেয়রের সময় নেয়া প্রকল্পগুলো শেষ করছেন তারা। আমাদের কাজগুলো শেষ করতে হবে, আর ফিনিশিংটা আসলে নিশ্চয়ই ভালো লাগবে। ডিজাইনগুলো ভালো হয়েছে, ছোট হয়েছে এটা তো সিদ্ধ কথা, আপনাদের সাথে আমরাও একমত। নগরীর যে পুকুরগুলো টিকে রয়েছে সংস্কারের নামে কোটি কোটি টাকা ব্যয়ে, সেগুলোর আয়তন ছোট করা কতটা জনবান্ধব বা পরিবেশ বান্ধব তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশবাদী সংগঠনগুলো। যেসব প্রতিষ্ঠান পুকুর সংরক্ষণ করবে তারাই এখন পুকুর ভরাট করছে। আমরা এর আগে দেখেছি রাজশাহী সিটি কর্পোরেশন অনেকগুলো পুকুর ভরাট করে ছোট সুইমিং পুল বানিয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে পরিবেশবিদদের পরামর্শ না নিয়ে অদক্ষ অপদার্থ পরিকল্পনা যারা করছেন, সেই প্রকৌশলীরা এই রাজশাহী নগরীকেই তো অনেকটা ধ্বংস করে ফেলেছেন। 3 দশক আগে রাজশাহী নগরীতে 2500 পুকুর থাকলেও এখন রয়েছে মাত্র 5 শতাধিক। রাজশাহীর ঐতিহ্যের প্রতীক পুকুরগুলো রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রাজশাহীবাসীর। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। মুক্তিযুদ্ধের এদিন থেকে দ্রুত পাল্টাতে থাকে যুদ্ধের গতি প্রকৃতি। ভারতীয় বাহিনীর সমন্বয়ে মিত্রবাহিনী এদিন ঝাঁপিয়ে পড়ে সরাসরি যুদ্ধে। মিত্রবাহিনীর যুদ্ধ বিমান হামলা চালাতে শুরু করে পাকিস্তানি সামরিক স্থাপনায়। মুক্তিযুদ্ধের এদিনের খবর জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মুক্তিযুদ্ধের এই দিনে ভারতীয় যুদ্ধ বিমান ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। চীনা মিগ-19 আর মার্কিন সাবরজেট সহ ঢাকায় পাকিস্তানি ঘাঁটির প্রায় অর্ধেক বিমান ধ্বংস হয়ে যায় মিত্রবাহিনীর বিমান হামলায়। এদিন মেহেরপুর, মৌলভীবাজারের শামশেরনগর এবং সিলেটের কানাইঘাটের দখল নেয় মুক্তিসেনারা। কমলাপুর বিওপির দখল নিতে 11 নম্বর সেক্টরের সাঁড়াশি অভিযান চালায় মিত্রবাহিনী। রণাঙ্গন পরিস্থিতি অনুকূলে নয় বুঝতে পেরে পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক বেতার ভাষণে ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেন। সেনাবাহিনীকে নির্দেশ দেন সীমান্ত অতিক্রম করার। অন্যদিকে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠকে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দানের বিষয়টি নিয়ে আলোচনা করেন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। সামরিক আইন জারির কয়েক ঘন্টার মধ্যে এমপিদের বিরোধিতায় তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। মঙ্গলবার রাতে 300 সংসদ সদস্যদের মধ্যে 190 জন সামরিক আইন প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাবের পক্ষে ভোট দেন। একই সঙ্গে প্রেসিডেন্টকে অভিশংসনের দাবিও জানান তারা। ইশতিয়াক হোসেনের আরেকটি ডেস্ক রিপোর্ট। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে অবশেষে সামরিক আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। মঙ্গলবার রাতে 300 সংসদ সদস্যের মধ্যে 190 জন সামরিক আইন প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাবের পক্ষে ভোট দেন। এরপরই পাল্টে ফেলেন সামরিক আইন জারির সিদ্ধান্ত। এর আগে মঙ্গলবার মধ্যরাতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দেশে সামরিক আইন জারি করেন তিনি। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, বিরোধী দল সংসদীয় প্রক্রিয়াকে জিম্মি করে দেশকে সংকটে ফেলেছে, তাই দেশের মুক্ত ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষা সহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে রাতে নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে পার্লামেন্টে প্রবেশ করতে সক্ষম হন 190 জন আইন প্রণেতা। এই সময় তারা সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দেন। দেশটির আইন অনুযায়ী জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য সামরিক আইন বাতিলের পক্ষে ভোট দিলে সরকারকে তা প্রত্যাহার করতে হয়। এরই মধ্যে বুধবার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে অভিশংসনের দাবি জানিয়েছেন দেশটির আইন প্রণেতারা। আগামী 72 ঘণ্টার মধ্যে এ বিলের উপর ভোট হবে বলেও জানানো হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতায় আরও ৩৬ ফিলিস্তিনি নিহত, আরও ৯৬ জন আহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়েছে ৪৪,৫০০। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কঠিন সময় পার করছে দেশ, বললেন প্রধান উপদেষ্টা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, দেশ বিদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সন্নিবেশে প্রণয়ন হচ্ছে পাঠ্য বই, থাকছে জিয়ার স্বাধীনতা ঘোষণা সহ জুলাই অভ্যুত্থানের কীর্তিগাথা। জুলাই গণহত্যা মামলায় আবু কাবুলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ, 18 ডিসেম্বর প্রতিবেদন সহ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। এবং তাইজুল ঘূর্ণিতে দীর্ঘ 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়, ম্যাচ সেরা তাইজুল, সিরিজ সেরা তাসকিন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।